আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য ব্যান্ড 9 কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে, যেগুলো জানলে এবং মানলে আপনি আইএলটিএস রাইটিং টাস্কে মিনিমাম 7.5 প্লাস স্কোর করতে পারবেন, গ্যারান্টেড। এই ভিডিওতে আমি বলে দেব কি কি করা উচিত এবং কি কি করা উচিত না যদি আপনি 7.5 প্লাস ব্যান্ড অ্যাচিভ করতে চান। একদম ধরে ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ অনুযায়ী বার গ্রাফ, লাইন চার্ট, পাই চার্ট, টেবল ডেটা, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ এবং মিক্সড ডায়াগ্রাম বুঝিয়ে দেব কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে ওভারঅল সেন্টেন্সটাকে চমৎকারভাবে লিখবেন, প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন কিভাবে সাজাবেন, মেইন বডিগুলো কিভাবে সাজাবেন, সেগুলো নিয়ে কথা হবে। সো চলুন আজাইরা কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। টিপ নাম্বার 1, you have to understand the visual data. ডায়াগ্রামে বর্ণিত যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলোকে বোঝার চেষ্টা করুন। Do spend a few minutes analyzing the graph, table, chart or diagram carefully. Clear? Do identify and understand the key trends, significant points and overall patterns. এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাকে 1 থেকে 2 মিনিট সময় দেওয়া যেতেই পারে। আমার টোটাল 20 মিনিট সময় পাচ্ছি। এই 20 মিনিটের মধ্যে আমি যদি অ্যাট ম্যাক্স 3 মিনিট সময় দিয়ে বোঝার জন্য, প্ল্যান করার জন্য, তাও সমস্যা নেই। আমাদের হাতে 15 মিনিট সময় আছে। 15 মিনিটে আপনার লেখার স্পিড যদি মিডিয়াম লেভেলে থাকে তাহলে আপনি 180 প্লাস ওয়ার্ড লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আর পরীক্ষায় বসার আগে আপনার স্পিড টেস্ট আগে থেকে করে রাখবেন। যদি আপনি কম্পিউটার বেস দেন সেটাও শিখে রাখবেন, আর যদি পেপারে দেন সেটাও কিন্তু আপনাকে স্পিড রাইটিংটা দেখে নিতে হবে যে আপনি আসলে 15 মিনিটে 180 প্লাস ওয়ার্ড লিখতে পারেন কি না। আর বাকি যে 2 মিনিট থাকবে সেই 2 মিনিট একটু রিভিশন দেওয়ার জন্য সময় রাখবেন। আর আরেকটা জিনিস, বর্তমানে তো পেন্সিলের ব্যবহার নেই, পেন্সিল ব্যবহার করা যাবে না, এখন লিখতে হবে কলম দিয়ে। সো বাসায় বসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কলম দিয়ে যেন নির্ভুলভাবে আপনি একটা টাস্ক 1 লিখতে পারেন। সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখা লাগবে। এবার এই যে একটা টেবিল চার্ট দেয়া হলো, এটার আমাকে কি কি বুঝতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে, একটু কি ট্রেন্ডগুলো আমাকে বুঝতে হবে, সিগনিফিকেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলোকে লোকেট করতে হবে, ওভারঅল প্যাটার্নটা বুঝতে হবে। খেয়াল করে দেখেন, সেলস অফ ফেয়ার ট্রেড লেবেলড কফি অ্যান্ড বানানাস, কলা এবং কফির যে বিক্রি সেটা 99 এবং 2004 সালে। এখানে মেইন ট্রেন্ড যেটা সেটা বুঝতে হবে। কিভাবে বুঝবেন খেয়াল করেন, একটা হচ্ছে কফি, এ 5টা কান্ট্রি, এটা হচ্ছে বানানা, এ 5টা কান্ট্রি, সিমিলার কান্ট্রি বাট দুইটা প্রোডাক্টের কথা বলা হয়েছে, প্রোডাক্ট কনজাম্পশন। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে 1999 আর এটা হচ্ছে 2004। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করেন, ইউকে তে 1.5 ছিল 20 হয়েছে, 3 ছিল 6 হয়েছে, 1.8 ছিল 2 হয়েছে, 1 ছিল 1.7 হয়েছে, 0.8 ছিল কত হয়েছে, 1 হয়েছে। তার মানে এখানে সবগুলো কান্ট্রিতে কফির যে সেলটা সেটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে রাইজ, ইনক্রিজ। এটা হচ্ছে ওভারঅল ট্রেন্ড। এবার বানানার খেলাটা দেখেন, 99 এবং 4-এ সুইজারল্যান্ডে 15 ছিল 47 হয়েছে, বাড়ছে। রাইট, 47 হয়েছে, বাড়ছে। 1 ছিল 5.5 হয়েছে, বাড়ছে। 0.6 ছিল 4 হয়েছে, বাড়ছে। 1.8 ছিল 1 হয়েছে, তার মানে কি এটা কমছে, মাইনাসের খেলা। এরপর হচ্ছে 2 ছিল 0.9 হয়েছে, মাইনাস। তার মানে আমার কফি সেল যেটা 5টা কান্ট্রিতে বেড়েছে, আর বানানা সেল যেটা 3টাতে বেড়েছে আর 2টাতে কমেছে। এইটাকে বলা হচ্ছে ওভারঅল ট্রেন্ড। এই ট্রেন্ড আপনাকে বুঝতে হবে। তার মানে কি, এরপর আপনি এই মেইন ইনফরমেশনটা আপনাকে ওভারঅল সেন্টেন্সে লিখে দিতে হবে। এবার একটু খেয়াল করেন, টিপ নাম্বার 2 যেটা টিপ নাম্বার 1 এর সাথে রিলেটেড, ইন্টারকানেক্টেড, সেটা কি সঠিক স্ট্রাকচার ফলো করে একটা চমৎকার ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। আর এই প্যারাফ্রেজ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তাহলে প্যারাফ্রেজ নিয়ে নতুন কোনো কথা না বলি। এখানে একটু খেয়াল করেন, এখানে যে টাস্ক 1 কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করব। দেওয়া আছে, দ্য টেবলস বিলো give information about sales of fair trade labeled coffee and bananas in 1999 and 2004 in 5 European countries. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. এই কোয়েশ্চেনটা সব টাস্ক 1 এ থাকবে সিমিলার। তাহলে এখানে the tables below, the tables display how much fair trade labeled coffee and bananas were sold in 1999 and 2004 in 5 European countries. তাহলে আমরা কোয়েশ্চেনটা কি করলাম, প্যারাফ্রেজ করলাম। এটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট। এরপর আমাদেরকে কি করতে হবে, do mention the main trends or features briefly in overall statements বা overall sentence.
ওভারঅল সেন্টেন্সটাকে আপনি মূল বিষয়টা তুলে ধরবেন ওভারঅল সেন্টেন্সে। সেটা কিভাবে মনে রাখবেন? রিমেম্বার, সেটা কি ওভারঅল সেন্টেন্সে অ্যাকুরেট ডেটা দেওয়া যাবে না, শুধুমাত্র কি ট্রেন্ডসগুলো উল্লেখ করতে হবে, মানে হচ্ছে মেইন যে ফিচারগুলো এটা বেড়েছে না কমেছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? সো মনে রাখবেন আইএলটিএস রাইটিং ক্লাস 1 এ কোনো কনক্লুশন নাই, ওভারঅল প্যারাগ্রাফটাই কনক্লুশন, এটাই গোটা রাইটিং এর সামারি। ক্লিয়ার? সো ওভারঅল যে সেন্টেন্স সেটাকে খুব ভালোভাবে আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? ওভারঅল সেন্টেন্স যদি ঠিকঠাক না লিখতে পারেন সেটা কিন্তু আপনার টাস্ক 1 এর টাস্ক অ্যাচিভ হবে না। সো প্রথমে কি হলো, আমরা ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশনে আমরা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, এরপরে একটা লাইন গ্যাপ দিয়ে আমরা ওভারঅল সেন্টেন্সটা লিখবো। ক্লিয়ার? ওভারঅল লিখে একটা কমা দিতেই হবে অবশ্যই। তাহলে ওভারঅল সেন্টেন্সটা আপনি যদি চান এই ইন্ট্রোডাকশনের পরে দিবেন না, তাহলে একদম শেষে লেখার শেষে আপনি ওভারঅল সেন্টেন্সটা দিতে পারেন। ক্লিয়ার? তাহলে ওভারঅল সেন্টেন্সটা দুই জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে প্যারাফ্রেজের ঠিক ইমিডিয়েট পরে, অথবা পুরো লেখাটা শেষ হয়ে গেল সবার শেষে কনক্লুশন আকারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করেন ওভারঅল সেন্টেন্সটা আমরা কিভাবে সাজিয়েছি, ওভারঅল দিয়েছি, কমা দিয়েছি। বানানা সেলস এক্সপেরিয়েন্সড অ্যান ইনক্রিজ ইন সুইজারল্যান্ড, দি ইউকে অ্যান্ড বেলজিয়াম। তাহলে কলা বিক্রিটা সুইজারল্যান্ড এবং ইউকে এবং বেলজিয়ামে কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। ওয়াইল ডিক্রিজিং ইন সুইডেন অ্যান্ড ডেনমার্ক, কোথায়? সুইডেন এবং ডেনমার্কে কমেছে। On the other hand, coffee sales witnessed an upward trend in all 5 countries, যেখানে কফি বিক্রিটা 5টা ইউরোপিয়ান কান্ট্রিতেই বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে আমার ওভারঅল সেন্টেন্স। ক্লিয়ার? এখন আমরা মেইন বডিতে কি করব, ইউকেতে কত বেড়েছে, সুইজারল্যান্ডে কত বেড়েছে, বেলজিয়ামে কত বেড়েছে, কোথায় কি বেড়েছে সেটা লিখব। মনে রাখবেন ওভারঅল সেন্টেন্সে কখনোই অ্যাকুরেট ডেটা দিবেন না। ওভারঅল সেন্টেন্সে খালি হেডলাইন বলবেন, বিস্তারিত বলবেন মেইন বডিতে। ওভারঅল সেন্টেন্সে বলবেন বাড়ছে, মেইন বডিতে বলবেন কত বাড়ছে, কার সাথে কতক্ষণ কিভাবে বাড়ছে। ক্লিয়ার? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টিপ দ্যাট আই হ্যাভ ফর ইজ বডি প্যারাগ্রাফটা কিভাবে সাজাবেন। এখানে আপনার ওখানে যে মোট কি ফিচার্সগুলো যা যা থাকবে, ধরেন 7টা বা 8টা ফিচার্স পাইলেন আপনি খুঁজে খুঁজে। ক্লিয়ার? 8টা ইনফরমেশন, মেইন ইনফরমেশন পাইলেন বা 7টা পাইলেন, আপনি 2 ভাগে ভাগ করে দেন। ভাগ করে 3টা অথবা 4টাকে বডি প্যারাগ্রাফগুলোতে লিখেন। মানে একটা বডিতে লিখবেন আপনি 3টা, আরেকটাতে লিখবেন 4টা, অথবা প্রথমটাতে লিখবেন 4টা, এরপরটাতে 3টা। মূল মেজর যে ফিচার্সগুলো আছে সেটা বিপি 1 এ লিখবেন। ক্লিয়ার? মেজর যে ফিচারগুলো আছে, মেজর যে ট্রেন্ডগুলো আছে সেগুলোকে লিখবেন বিপি 1 এ, আর নন মেজর যেগুলো, মাইনর যেগুলো, সেগুলো লিখবেন বিপি 2 তে। ক্লিয়ার? তাহলে আপনার বডি প্যারাগ্রাফিংটা খুব সুন্দর হয়ে গেল। ক্লিয়ার? এখানে একটু খেয়াল করেন, এই যে নরবিটন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা একটা ম্যাপ। এই ম্যাপ ডেসক্রিপশনে আমরা 4 থেকে 5টা ট্রেন্ড অথবা 6 থেকে 7টা চেঞ্জেস আমরা খুঁজে পেয়েছি। এগুলোকে আমরা কি করব, 3টা করে ভাগ করে আমরা বডি প্যারাগ্রাফগুলোতে সাজিয়ে দেব। এখানে দেখেন একটা ইনফরমেশন, এখানে 2টা, এখানে 3টা, তার মানে আমরা এখানে 3টা লিখলাম আর এখানে লিখলাম 2টা। তার মানে 5টা মেইন ফিচার পেয়েছি, এই 5টাকে 3টা আর 2টা করে ভাগ করে দিলাম। মেজর এখানে 3টা দিলাম, নন মেজর এখানে 2টা দিলাম। আপনারা আপনাদের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। একটু পজ দিয়ে পুরোটা পড়ে ভিডিওর সাথে পিকচারের সাথে মিলিয়ে দিতে পারেন, মিলিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? 1 মিনিট ভিডিওটা পজ দেন আর এই ম্যাপের সাথে এই ডেসক্রিপশনটা বুঝে নেন। এটা কিন্তু পুরোটা শুধুমাত্র বডি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন এবং ওভারঅল কিন্তু নাই এখানে। ক্লিয়ার? তাহলে আমি বডি প্যারাগ্রাফ নিয়ে যেহেতু কথা বলছি, বডি প্যারাগ্রাফে এখানে দিলাম 3টা, এখানে দিলাম 2টা ইনফরমেশন। এভাবে আপনি প্যারাগ্রাফিংটা করবেন। ক্লিয়ার? আশা করি আপনারা পড়ে নিয়েছেন। এবার আমরা নেক্সট ফেজে যাই। আরেকটা জিনিস, যদি ডাবল ডায়াগ্রাম থাকে, কোনো একটা টাস্ক 1 এ ডাবল ডায়াগ্রাম থাকলো, সেটা হতে পারে 2টা পাই চার্ট, একটা টেবিল, একটা পাই, একটা লাইন গ্রাফ, একটা টেবল, মিক্সড ডায়াগ্রাম থাকতে পারে। সো ডায়াগ্রাম, ডাবল ডায়াগ্রাম থাকলে কি হবে? সিম্পল, তখন তো আপনাকে ওরা মানে ইনডিরেক্টলি আপনাকে বলেই দিল যে প্যারাগ্রাফ কয়টা হবে। এটা একটা বিপি 1 এ লিখবেন, এটা লিখবেন বিপি 2 তে। সিমিলার হয়ে গেল, সহজ হিসাব। তার মানে এখানে অস্ট্রেলিয়ান হাউস হোল্ড এনার্জি ইউজ এটা, আর অস্ট্রেলিয়ান হাউস হোল্ড গ্রিন হাউস গ্যাস এমিশন, তাহলে ইউজেরটা লিখবেন বিপি 1 এ, গ্যাস এমিশন লিখবেন হচ্ছে বিপি 2 তে। সিম্পল। তার মানে হচ্ছে ডাবল ডায়াগ্রাম থাকলে একটা ডায়াগ্রাম বিপি 1 এ, একটা ডায়াগ্রাম বিপি 2 তে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে সুন্দর করে লিখে দেবেন। ক্লিয়ার? এখানেও আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, ওই 1 মিনিট সময় নিয়ে এই পিকচারের সাথে এটা মিলিয়ে একটু পড়ে নিন। হ্যাঁ, আশা করি আপনারা পড়ে ফেলেছেন। এবার আমরা পরের পেজে যাচ্ছি। এবার বডি প্যারাগ্রাফে যখন আপনি ট্রেন্ডসগুলো আর ইনফরমেশন বা ডেটাগুলোকে দিবেন, সেটা খুব চমৎকার একটা স্টাইল মেনটেন করে লিখবেন। এটা একদম ব্যান্ড 9 লেভেলের টিপস।
মনে রাখবেন এই টিপস কেউ দেবেন আপনাকে। প্রতিটি সেন্টেন্সের একটা অংশে ট্রেন্ড লিখবেন এবং ঠিক পরের অংশে আপনি ডেটা দিবেন। এটা ভাইস ভার্সা হতে পারে, আগে ডেটা দিলেন মানে একটা সেন্টেন্সেরই আগে ডেটা দিলেন পরে ট্রেন্ড দিলেন, অথবা একটা ট্রেন্ড আগে দিলেন তারপরে ডেটা দিলেন। এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না, বুঝে রাখেন, খেয়াল করেন। এখানে ডু সাপোর্ট ইউর স্টেটমেন্টস উইথ ডেটা ফ্রম দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল যে ডায়াগ্রাম থাকবে সেখান থেকে একটা ট্রেন্ড নেবেন, সেই সাথে একটা করে ডেটা দিবেন। খেয়াল করেন, ট্রেন্ড মানে কি? বাড়ছে। ট্রেন্ড মানে কি? বাড়ছে। আর কমা কত বাড়ছে, তার মানে একটা ট্রেন্ড দিলাম কত বাড়ছে, ট্রেন্ড কি? কমছে, আবার দেব কত কমছে। তাহলে এটা হচ্ছে ট্রেন্ড, এটা হচ্ছে অ্যাকুরেট ডেটা। তার মানে একটা সেন্টেন্সের একটা পার্টে একটা অংশে আপনি ট্রেন্ড দিবেন, পরের পার্টে আপনি দিবেন একটা ডেটা। কিরকম? খেয়াল করেন, সুইজারল্যান্ড emerges as the leading consumer of bananas in both years। দুইটা বছরে সুইজারল্যান্ড কি হয়েছে? লিডিং পর্যায়ের কনজিউমার ছিল। এই যে কমাটা দিবেন অবশ্যই, যেটা বললাম যে কমা দিতে হবে, কমা দেন নোটেবলি এসকেলেটিং। এখানে একটা আইএনজি দিবেন, পার্টিসিপলের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আইএনজি দিয়ে আপনি কি করবেন? অ্যাকুরেট ডেটাটা দিবেন। খেয়াল করেন, বলেছেন সুইজারল্যান্ড হচ্ছে লিডিং কনজিউমার অফ বানানা ইন বোথ ইয়ার্স, দুইটা বছরেই। এবার আপনি কি দিবেন? ডেটা দিবেন। ডেটা কি? কিভাবে ছিল ওরা এতটা কনজিউমার, লিডিং কনজিউমার? নোটেবলি এসকেলেটিং, বেড়েছে কত? 15 থেকে 47 মিলিয়ন ইউরোস। তার মানে এখানে দিলেন আপনি ট্রেন্ড, আর এটাতে দিলেন হচ্ছে ডেটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি কোন কোন টাস্ক ওয়ানে আপনি ইউজ করবেন? এটা আপনি ইউজ করবেন হচ্ছে টেবিল ডায়াগ্রাম, এটা ইউজ করবেন পাই চার্ট, লাইন চার্ট, গ্রাফ, বার গ্রাফ, এগুলোতে আপনি ইউজ করবেন। ইভেন আপনি সব ধরনের টাস্ক ওয়ানে আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে মূল মেসেজ কি? একটা ট্রেন্ড আর একটা ডেটা। আরেকটা এক্সাম্পল দেখেন, দ্য প্রাইমারি এনার্জি কনজিউমার্স আর হিটিং অ্যান্ড ওয়াটার হিটিং। প্রাইমারি এনার্জি কনজিউমার্স কারা? হিটিং এবং ওয়াটার হিটিং। কিভাবে? কমা দিলেন, দিয়ে কনস্টিটিউইং 42% অ্যান্ড 30% অফ দ্য টোটাল। টোটাল যেই কনজাম্পশন সেটার 30% এবং 42% আপনি দিলেন রেসপেক্টিভলি। মানে কি? এই 42% হচ্ছে হিটিং আর এই 30% হচ্ছে ওয়াটার হিটিং, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? প্রত্যেকটা সেন্টেন্সের একটা অংশে আপনি ট্রেন্ড লিখবেন, আর ঠিক পরের অংশে আপনি আইএনজি দিয়ে, অবশ্যই কমা দিতে হবে, আইএনজি দিয়ে ডেটাটা লিখে দিবেন, একটা পার্টিসিপল ইউজ করে দিবেন। যদি না বুঝে থাকেন এই পার্টটা আরেকবার দেখেন, প্রয়োজনে ভিডিওটা পেছনে টেনে হলে আরেকবার দেখেন, 1 মিনিট ভিডিওটা পজ করে আরেকবার ঠান্ডা মাথায় চিন্তা করেন কি বলছি, এই কথাটা ক্লিয়ার? এবার আসেন টিপ নাম্বার 4। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু ইউজ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। কেন এটা? মনে করেন আপনি একটা টাস্ক ওয়ান লিখছেন, সেখানে দেখলেন যে প্রচুর জিনিসপাতি বাড়ছে, এই বেড়েছে 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 বেড়েছে, এই ইনফরমেশনটা অনেকবার লিখতে হচ্ছে। তাহলে এটার আপনার ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, সিনোনিম, আপনাকে সাবস্টিটিউট ওয়ার্ড আপনাকে রেডি রাখতে হবে আগে থেকে। ক্লিয়ার? আবার একটা পাই চার্টে দেখলেন যে প্রচুর পরিমাণে পার্সেন্টেজ আছে। হ্যাঁ, পার্সেন্টেজের জন্য একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড আপনি মিলাইতে পারতেছেন না। গঠন করেছে, রাইট, এটা এত পার্সেন্ট ব্যয় হয়েছে, এত পার্সেন্ট হয়েছে। এই ওয়ার্ডটাকে কিভাবে লিখবেন? খেয়াল করেন, আমি এখানে যে ইয়েলো কালার মার্ক করে বা হাইলাইট করে যেগুলো লিখেছি, প্রত্যেকটার মিনিং একই, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করেছি টু অ্যাভয়েড রিপিটেশন। ক্লিয়ার? সো আমাদের কি কি করতে হবে? ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে। আর এই টাস্ক ওয়ানের জন্য যত রকমের ভোকাবুলারি ইউজ করতে হবে, যত টাইপের, প্রপোর্শন হোক, তারপর পার্সেন্টেজ হোক, চেঞ্জেস হোক, ম্যাপ ম্যাপ প্রসেস, লাইন, তারপর হচ্ছে যত রকমের টাস্ক ওয়ানের সব ধরনের ভোকাবুলারি নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, আপলোড দেওয়া আছে, দেখে আসতে পারেন, অথবা এটার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে আসবেন। ওই ভিডিওটা দেখলে আপনি ওই টাস্ক ওয়ানের সব ধরনের ভোকাবুলারিতে ব্যান্ড 9 লেভেলের এক্সপার্ট হয়ে যাবেন এবং ইজিলি সবগুলো টাস্ক ওয়ান দারুণভাবে সলভ করতে পারবেন এবং আপনার ডিজায়ার্ড ব্যান্ড অ্যাচিভ করতে পারবেন। সো এখানে একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে constituting 42%, attributed to other appliances, make up the minor proportions, accounting for 4%, emerges, contributing, comprising 28%, responsible only for 15%, 11% is ascribed to। so এই সবগুলো হচ্ছে synonymous vocabulary, এগুলো ইউজ করবেন। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটে ভিডিওটা পজ দিবেন, পজ দিয়ে এই পুরো বডি দুইটা পড়েন, না পড়ে সামনে আগালে কিছু বুঝবেন না। 1 মিনিট পজ দিয়ে, যদি যেহেতু শিখার জন্য আসছেন, 1 মিনিট ভিডিওটা পজ দিয়ে এই পুরোটা একটু পড়েন, পরে বুঝেন যে আসলে কি মিন করার জন্য আমি এখানে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ওকে, লেটস প্রসিড। এইবার আসি আমরা, you have to use specific and accurate vocabulary related to visual data. আপনার যে ডায়াগ্রাম আছে সেটাকে অ্যাকুরেটলি ডেসক্রাইব করার জন্য আপনাকে টপিক ফ্রেন্ডলি, কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি ইউজ করতে হবে, যেগুলো অলরেডি আমি একটা ভিডিওতে বলে আসছি, সো সেগুলো রিপিট করছি না। কিরকম? ইন্ট্রোডাকশনের জন্য এক ধরনের ভোকাবুলারি, ওভারঅল সেন্টেন্সের জন্য এক ধরনের ভোকাবুলারি, ফ্র্যাকশন, প্রপোর্শন, ম্যাপ, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, বার অথবা লাইন চার্ট, অ্যাপ্রক্সিমেশন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, ইনক্রিজ, ডিক্রিজ, এই সবগুলো ট্রেন্ড অ্যান্ড টেন্ডেন্সিকে এক্সপ্লেন করার জন্য কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারির একটা লিস্ট আমি আগের ভিডিওতে দিয়েছি, দেখে আসেন চটপট। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5, টিপ নাম্বার 5, ইউজ ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এটাও খুবই ইম্পর্টেন্ট। আপনি এক ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কখনো একটা টাস্ক 1কে ডিসক্রাইব করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডু অ্যাভয়েড রিপিটিং দ্য সেম ডিটেলস, focus on representing a variety of data, points and trends. Do use diverse language structures to convey similar ideas. Similar idea কে ডিফারেন্ট ভাবে এক্সপ্লেন করতে গেলে আপনাকে ডাইভার্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ইউজ করতে হবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে, কখনো সিম্পল, কখনো কমপ্লেক্স, কখনো কম্পাউন্ডস, কখনো অ্যাক্টিভ, কখনো প্যাসিভ, কখনো পার্টিসিপল। এগুলো ইউজ করার মাধ্যমে আপনি বুঝাইতে হবে যে ইয়েস, ইউ আর কেপেবল অফ ইউজিং ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইন ইউর আইএলটিএস রাইটিং টাস্ক 1। ওকে, কিভাবে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। এখানে খেয়াল করেন আমি ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি, খেয়াল করে দেখেন। all the factories which currently sit along the road and the roundabout, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, will be replaced। তাহলে will be replaced কি? এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভ সেন্টেন্স ইউজ করেছি আমি by residential buildings and other amenities in the future। ক্লিয়ার? এবং এই পুরোটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল স্ট্রাকচার। তাহলে সিম্পল সেন্টেন্স সেই সাথে প্যাসিভ। ক্লিয়ার? শপস উইল বি বিল্ট, আর আবার প্যাসিভ ইউজ করেছি। হ্যাঁ, এই প্যাসিভের মধ্যে আবার দেখেন all factories with seat along, এটা কিন্তু অ্যাক্টিভ। খেয়াল করেন, অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে আবার প্যাসিভ, তারপর হচ্ছে শপস উইল বি বিল্ট টু দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য বিগ রাউন্ড অ্যাবাউট। এই যে ওয়াইল দিয়েছি, while a new medical center will be located to its south east। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে? খেয়াল করেন, যদি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, আলাদা কোনো ভিডিও চান কিনা সেটাও আমাকে দেবেন, জানাবেন কমেন্টে, তাহলে আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আইএলস এর উপর ফোকাস করে আলাদা একটা ভিডিও বানাবো। ওকে, সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে? কারণ এখানে ওয়াইল আছে এবং এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস, অথবা আমরা এটাকে বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লিয়ার? তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মিলে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। These two infrastructures are going to be connected by another small roundabout with the road to the southernmost part of the site। এটা কিন্তু আবার একটা সিম্পল সেন্টেন্স ইউজ করেছে, আবার সিম্পল। Simultaneously এটা একটা কোহেসিভ ডিভাইস। To the eastern side of the roundabout, এই গোল চত্বরের ইস্টার্ন সাইডে কি আছে? An upcoming school is planned to be constructed with a newly built playground positioned in the middle of the adjacent road। সো এখানে আপনি দেখেন ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজেস, সামটাইম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে দুই তিনটা আইডিয়াকে একটা সেন্টেন্সে নেওয়া হয়েছে, একটু এক্সপ্লেন করা হয়েছে, বড় বড় সেন্টেন্স লেখা হয়েছে। আপনি যদি আইএলসে এসে, আইএলসের মতো কঠিন একটা এক্সামে এসে যদি সিম্পল সেন্টেন্স লেখেন, ছোট ছোট সেন্টেন্স লিখে শেষ করে দেন, দে অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট। সো এখানে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচারস ইউজ হয়েছে। টিপ নাম্বার 6, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আমাকে কম্পেয়ার করতে হবে এবং কন্ট্রাস্ট করতে হবে, তার মিল অমিল বর্ণনা করতে হবে। ক্লিয়ার? ডু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ডিফারেন্ট এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টসগুলো আমাকে কম্পেয়ার করতে হবে, কন্ট্রাস্ট করতে হবে অফ দ্য ভিজুয়াল ডেটা, যে ডায়াগ্রামটা থাকবে। ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে কি দিস অ্যাডস ডেপথ টু ইউর অ্যানালাইসিস। আপনি যে অ্যানালাইসিস করছেন সেটার একটা ডেপথ বা গভীরতা প্রদান করে। ডু হাইলাইট সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, মিল অমিলকে হাইলাইট করতে হবে। টু শোকেস ইউর অ্যানালিটিক্যাল স্কিল, আপনি যে অ্যানালাইজ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন এবং বিশ্লেষণ করতে পারেন, সেই স্কিলটাকে শো করার জন্য আপনাকে কি করতে হবে? সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিসগুলোকে এক্সপ্লেন করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে যে টেবিল ডায়াগ্রামটা দেওয়া আছে, আপনি কম্পেয়ার করছেন বানানা সেলস এক্সপেরিয়েন্স ইন ইনক্রিজ ইন সুইজারল্যান্ড, দ্য ইউকে অ্যান্ড বেলজিয়াম। তাহলে কলা যে বিক্রিটা কোথায়? সুইজারল্যান্ড, ইউকে অ্যান্ড বেলজিয়াম, এই তিনটাতে কি হয়েছে? বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ, রাইট? ওয়াইল দিয়ে আমি কম্পেয়ার করছি, ওয়াইল দিয়ে কি করছি আমি? কম্পেয়ার, রাইট? সো কম্পেয়ার করছি ডিক্রিজিং এ, কমছে কোথায়?
ইন সুইডেন এন্ড ডেনমার্কে, দেখেন সুইডেন এবং ডেনমার্কে কমেছে। ক্লিয়ার? সুইডেন এন্ড ডেনমার্ক। অন দ্য আদার হ্যান্ড দিয়ে আবার কম্পেয়ার করছি। কফি সেলস উইটনেসড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। কফি সেলটা কি হয়েছে? আপওয়ার্ড ট্রেন্ড উইটনেস করেছে, মানে দেখেছে কি ইন অল 5 ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং সব ইউরোপিয়ান কান্ট্রিতে কফি সেলটা কি ছিল? বৃদ্ধি ছিল। তাইলে আমি এই 3টা কান্ট্রির সাথে 2টাকে কম্পেয়ার করছি, আবার এই কফির সাথে বানানার কম্পেয়ার করছি। তার মানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে while it is applicable। আমি আপনাদেরকে আবার 1 মিনিট সময় দিচ্ছি, পুরো এই যে ডায়াগ্রামের সাথে এই লেখাটা একটু মিলিয়ে পড়েন 1 মিনিটের মধ্যে। প্রয়োজনে ভিডিওটা পজ করে দিয়ে হলো 1 মিনিট দেখেন, বুঝেন। ওকে, I hope you have already read it. Now let's proceed. The last tip but not the least, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি কিন্তু টাস্ক 1টা দিচ্ছেন কখন জানেন? একদম আইএলটিএস পরীক্ষা একদম শেষ পর্যায়ে সে টাস্ক 1টা দিচ্ছেন। এই সময় আপনার মাথা কাজ করবে না। কেন আমি বলি আপনাকে, মনে করেন আপনি আইএলটিএস এক্সাম সেন্টারে গেলেন, ওখানে কিন্তু 2 ঘন্টা আগেই যাইতে হয়। হ্যাঁ, 2 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে গিয়ে বসে রইলেন। তারপর আপনি কি দিলেন? প্রথমে লিসনিং টেস্ট দিলেন, দিয়ে মাথা খারাপ হয়ে গেল। ভাই লিসনিং টেস্টে কি পাইছেন না পাইছেন ওটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। তো লিসনিং টেস্ট ধরলাম এখানে 1 ঘন্টা। এরপর হচ্ছে আপনার রিডিং টেস্ট আরো 1 ঘন্টা। এরপর হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2 তে আপনি 40 মিনিট খরচ করলেন। এরপর সর্বশেষ যে 20 মিনিট, এই এত এক্সস্টন, এত টায়ার্ডনেস এর পরে আপনার এই 20 মিনিটে মাথা কাজ নাও করতে পারে, বাট এই সময়টাতে মাথা খুব কুল রাখতে হবে। ঠিক আছে? যদিও এটাতে আপনার 33% মার্ক ডিপেন্ড করে, বাট স্টিল এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। সো এই 20 মিনিট আপনি কি করবেন? আপনি 3 মিনিটে ব্রেন স্টর্মিং করবেন। খেয়াল করেন, 3 মিনিটে ব্রেন স্টর্মিং করবেন। যে ব্রেন স্টর্মিং অ্যান্ড প্রিপারেশন ফর 2 মিনিটস, আমি 3 মিনিট দিলাম, সমস্যা নাই। আর রাইটিং 15 মিনিটস, তাহলে আমার 3 মিনিট প্লাস 15 কত হয়? 18 মিনিট। এই 18 মিনিটে আপনি লিখবেন, আর 2 মিনিটে একটু রিভিশন দিবেন। ওকে, সো এই ছিল হচ্ছে কি কি করবেন টাস্ক 1 এর জন্য। এইবার আমরা জানবো হচ্ছে কি কি করা যাবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এটা যদি না জানেন তাহলে আপনার আসলে এই ভুলগুলো করে বসবেন, করলে আপনার ব্যান্ড অনেক কমে যাবে। ক্লিয়ার? সো সাম ডোন্টস, কি কি করা যাবে না, যা যা করা যাবে না তাও কিন্তু জানতে হবে। ক্লিয়ার? ওকে, একজন সফল বিজনেসম্যান ব্যবসার লাভের কথা চিন্তা করে নাকি লসের কথা চিন্তা করে বলেন তো? আমি বলবো লসের কথা চিন্তা করে। মানে কি? চিন্তা বলতে মানে কি, কি কি কারণে লস হইতে পারে সেই রাস্তাগুলো যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার লাভ নিশ্চিত। রাইট? সো আপনার কি কি করা যাবে না সেটা যদি জানেন তাহলে ডেফিনেটলি আপনি ভালো কিছু করবেন টাস্ক 1 এ, অবশ্যই। রাইট? সো কি কি করা যাবে না সেটা একটু খেয়াল করেন। অ্যাভয়েড ওভার জেনারেলাইজেশন, মানে ওভার জেনারেলাইজ করা যাবে না, মানে সুইপিং স্টেটমেন্ট যেটাকে ঢালাও ভাবে লেখা যাবে না। সেটা কি? আপুরা খুব ভালো রিলেট করতে পারবেন এই ওভার জেনারেলাইজেশন মানে কি। আপনারা কি এরকম কেউ কখনো খেয়াল করেছেন কিনা, আপুরা এরকম বলে যে তোমার সাথে সংসার করে আমি একদিনও সুখ পাই নাই, পাশের বাসার ভাবিকে তার স্বামী কত কিছু দিয়েছে, তুমি আমাকে কিছুই দাওনি। অথচ তারা সংসার করতেছে কত বছর? ধরেন 20 বছর, কথা কথা 20 বছর সংসার করার পরেও সে এসে সুইপিং একটা স্টেটমেন্ট দিয়ে দিল। সুইপিং স্টেটমেন্ট কি? ঢালাও ভাবে। সেটা কি? তোমার সাথে সংসার করে আমি একদিনও সুখ পাই নাই। মানে একদিনও, খেয়াল করে দেখেন, মানে হয়তো কোথাও কোনো একটা ঘাটতি পাইছে, একদিন হয়তো কোনো একটা ঝামেলা পাইছে, এই জন্য সে বলছে কি একদিনও সুখ পাই নাই। পাশের বাসার ভাবিকে তার স্বামী কত কিছু দিয়েছে, আর তুমি আমাকে কিছুই দাওনি। এই পাশের বাসার ভাবিও কি বলে? সেম স্টেটমেন্টই বলে। সেও বলে তার স্বামীকে তোমার সাথে সংসার করে, অথচ এটাকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট। সে হয়তো বলতে পারতো যে তোমার সাথে সংসার করে আমি খুব কমই সুখ পাইছি, তাহলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো। একদিনও সুখ পায় না, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই যে মহিলা পুরো এরকম সুইপিং স্টেটমেন্ট দেয়, একদম ঢালাওভাবে সব বলে ফেলে। ক্লিয়ার? এই যে কিছুই দাও নাই, তুমি বলতে পারতো যে তুমি আমাকে খুব কমই দিয়েছো, বা আমার চাহিদা মতো কম দিয়েছো, সেটা বলতে পারতো, তাইলে বিশ্বাসযোগ্য ছিল। এই যে এইগুলোকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট। এই ধরনের ওভার জেনারেলাইজেশন করা যাবে না। তো এইগুলো আইএলটিএস এর সাথে সম্পর্ক কি? রাইটিং টাস্ক 1 এও খেলাটা এরকম। একটু খেলে দেখেন কিভাবে। ওখানে আমরা দেখেছিলাম যে কলা যে বিক্রির যে সেলস 3টা কান্ট্রিতে বেড়েছে আর 2টা কান্ট্রিতে কমেছিল। রাইট? কলা বিক্রির যে টেন্ডেন্সিটা। কিন্তু এখানে যদি আমি বলে দেই বানানা সেলস এক্সপেরিয়েন্স এন ইনক্রিজ ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ, এটাকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট। একদম ঢালাওভাবে সব ইউরোপিয়ান কান্ট্রিতে বলে দিছি। ভাইরে ভাই, বৃদ্ধি পাইছে ঠিক আছে, কিন্তু সব কান্ট্রিতে তো বৃদ্ধি পায় নাই। 3টাতে বাড়ছে, 2টাতে কমছে। সো এরকম ঢালাওভাবে কোনো সুইপিং স্টেটমেন্ট দেওয়া যাবে না, কোনো ধরনের আজগুবি কথা বলা যাবে না। ক্লিয়ার? টাস্ক 1 সবসময় আবেগ বর্জিত জিনিসপাতি। টাস্ক 2 তে আপনি আবেগের কথা লিখতে পারেন, কিন্তু টাস্ক 1 এ একদমই প্র্যাকটিক্যাল লেখা লিখতে হবে। ওভার জেনারেলাইজ করা যাবে না। ওকে, নেক্সট ওয়ার্নিং যেটা করা যাবে না সেটা হচ্ছে ডোন্ট ইনক্লুড ইউর পার্সোনাল অপিনিয়ন্স। আপনার ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না। ব্যক্তিগত মতামত যা দেওয়ার তা টাস্ক 2 তে দিয়ে আসছেন অলরেডি। ক্লিয়ার? সো আপনি
টাস্ক 1 এর জন্য কোনো মতামত দেওয়ার দরকার নাই। ডোন্ট ইনক্লুড পার্সোনাল অপিনিয়ন্স অর আনরিলেটেড ইনফরমেশন, যেগুলো রিলেটেড না। স্টিক টু দ্য অবজেক্টিভ প্রেজেন্টেশন অফ ডেটা। ডায়াগ্রামে যা দেয়া আছে তাই দিতে হবে, এর বাইরে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। যেমন আপনার এরকম একটা ইনফরমেশন আপনি যদি দেন, পার্সোনাল একটা মতামত আপনি যদি দিয়ে দেন, বানানা সেলস এক্সপিরিয়েন্স অ্যান ইনক্রিজ ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ, এটা তো দিলেন বিকজ আই থিঙ্ক দে লাভ টু ইট বানানা। এটা আমার কইছে বেটারা পছন্দ করে বানানা খাইতে, বলার তো দরকার নেই আপনার। আরো অ্যাড করলেন কি কাল্টিভেশন ইন দিস কান্ট্রিজ আর মোর দেন আদার কান্ট্রিজ। এই ধরনের কোনো ইনফরমেশন কি ডায়াগ্রামে দেওয়া ছিল? তো ঠিক আছে, মানলাম বাড়ছে, কিন্তু এই ইনফরমেশন তো আপনার ডায়াগ্রামে দেওয়া নাই, আপনার তো এই পণ্ডিতি করতে বলি নাই। সো যেটা করতে বলা হয় না সেটা করা লাগবে না, করা যাবে না। ক্লিয়ার? এই যে আই থিঙ্ক দে লাভ টু ইট বানানা, তারা বানানা খেতে পছন্দ করে এবং এইসব কান্ট্রিতে বানানা কান্ট্রি অনেক বেশি অন্য কান্ট্রির তুলনায়, এই ধরনের মতামত দেওয়া যাবে না। নাম্বার 3, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাভয়েড টু মাচ ডিটেইল। খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা করতে যাবেন না। মেইন কি ফিচার্স গুলো যেগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করে তো আপনি কুলাইতে পারবেন না। ডোন্ট প্রোভাইড এক্সেসিভ ডিটেইল, স্পেশালি if it is not relevant to the main trends or features of the visual data. ডায়াগ্রামে যেটার সাথে যায় না ওইরকম ইনফরমেশন দেওয়ার দরকার নেই। কিরকম? আপনি বললেন বানানা সেলস এক্সপিরিয়েন্স an increase in Switzerland, the UK and Belgium. Why? Decreasing in Sweden and Denmark. একটু বললেন ঠিক আছে, বাট আপনি আরো অ্যাড করে দিলেন বানানা is a nutritious food widely available everywhere in the world which is good for health. আপনি কলা নিয়ে লিখলেন, কিন্তু আপনার তো ভিজুয়াল ডেটাতে এটা নাই, আপনি এই ধরনের ওভার ডিটেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। নেক্সট হচ্ছে ডোন্ট ইগনোর ট্রেন্ডস। মেইন যে কি ট্রেন্ডস গুলো আছে সেগুলোকে ইগনোর করা যাবে না, সেগুলোকে ওভারলে করা যাবে না। ডোন্ট ওভারলুক কি ট্রেন্ডস অর প্যাটার্নস। ক্লিয়ার? ensuring that your response covers the most significant aspects of the visual data. ওকে, এইবার 5 নম্বর টিপস যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। we have to avoid informal language. মনে রাখবেন আইএলটিএস রাইটিং টাস্ক হচ্ছে সম্পূর্ণ একটা ফর্মাল টেস্ট। রাইটিং টাস্কটা, স্পিকিং হচ্ছে ফর্মাল ইনফর্মাল মিলায়া, বাট রাইটিংটা হচ্ছে 100% ফর্মাল। এখানে ইনফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। অনেকেই এই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের সাথে ফর্মালকে গুলায় ফেলেন। আমাদেরকে এই টাস্ক 1 এবং 2 তে সবসময় ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। সো কিছু কিছু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের কিছু লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো ইউজ না করাই ভালো। ক্লিয়ার? 1 নম্বর হচ্ছে ডোন্ট ইউজ কন্ট্রাকশনস, মানে শর্ট ফর্ম ইউজ করা যাবে না। যেমন কি ডোন্ট, কান্ট, ওন্ট, ইজন্ট, ইটস, এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো ইউজ করা যাবে না। যেমন দ্য গ্রাফ ডাজন্ট শো ডিটেইলড ট্রেন্ডস, the doesn't এর জায়গায় আপনি does not দিতে হবে। the graph does not show detailed trends. don't use slang or colloquialism. slang মানে কি গালিগালাজ না, কিন্তু স্ল্যাং মানে হচ্ছে আমরা ফ্রেন্ডলি পরিবেশে যে ধরনের কথাবার্তা বলতে পারি, স্পোকেন ইংলিশে যেগুলো অ্যালাউড, কিছু কিছু আছে যেগুলো রিটেন ল্যাঙ্গুয়েজে নট অ্যালাউড। যেমন স্টাফ, থিং, আমরা বলি না দ্য থিং ইজ দ্যাট, ইটস আ গুড স্টাফ, রাইট? যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি খাইছেন, আই এট বানানা, ব্রেড, হানি অ্যান্ড স্টাফ, এবং আরো কিছু না, তো এইগুলো ইউজ করা যাবে না। আমরা বলি না দ্য থিং ইজ দ্যাট, বলা যাবে না। লটস অফ, এগুলো কিন্তু ইনফর্মাল। আ বাঞ্চ অফ, সর্ট অফ, এগুলো কিন্তু ইনফর্মাল। এখন আপনি বলবেন এগুলো কি স্ল্যাং নাকি? এগুলো স্ল্যাং না হলে এগুলো ইনফর্মাল। তাহলে কি বলবেন? দ্য চার্ট শোজ লটস অফ আপস অ্যান্ড ডাউনস। এই লটস অফ আপস অ্যান্ড ডাউনস এগুলো হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা কি? দ্য চার্ট শোজ সিগনিফিক্যান্ট ফ্লাকচুয়েশনস। চমৎকার না? ওকে, নেক্সট আরো কি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো হচ্ছে ইনফর্মাল ফ্রেজাল ভার্বস। কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো ইনফর্মাল, যেমন গো আপ, গো ডাউন, পুট অফ, টেক অফ। এগুলো স্পোকেন ইংলিশের জন্য পারফেক্ট, নো প্রবলেম, বাট রিটেনের জন্য ইমপারফেক্ট। কিরকম খেয়াল করেন? দ্য সেলস ওয়েন্ট আপ ইন জুলাই, জুলাইতে সেল বাড়ছে, ফাইন, এটা আপনার স্পোকেনে রাইট, বাট রিটেন আপনাকে বলতে হবে দ্য সেলস ইনক্রিজড ইন জুলাই। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করেন আমি তো রাইটিং টাস্ক 1 এ খুব ভালো করে লিখছি, টাস্ক 2 তে খুব ভালো করে লিখছি, তারপর তো ব্যান্ড 5 এর উপর উঠলো না বা 5.5 এর উপর উঠলো না। কেন জানেন? আপনি যে গো আপ লিখে আসছেন, গো ডাউন লিখে আসছেন, পুট অফ লিখে আসছেন, টেক অফ লিখে আসছেন, এই কারণে। ওকে, আপনি লিখতে হবে দ্য সেলস ইনক্রিজড ইন জুলাই। এবং কি অল্টারনেটিভ ফর্মাল ভোকাবুলারি ইউজ করতে হবে সেটার জন্য তো আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে আসেন, কাজে লাগবে। নেক্সট হচ্ছে ইনফর্মাল লিঙ্কিং ওয়ার্ডস।
কিছু ইনফর্মাল লিঙ্কিং ওয়ার্ড আছে, যেমন অ্যান্ড, বাট, সো, দেন, বিকজ, এগুলো স্পিকিং এর জন্য পারফেক্ট। আর এগুলো যদি আপনি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইউজ করেন তাহলে তো আরো মহাবিপদ। এগুলো বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইউজ করা যাবে না। যেমন সো দ্য পপুলেশন ওয়েন্ট আপ, আপনি বলবেন দেয়ারফর দ্য পপুলেশন ইনক্রিজড। নেক্সট, পার্সোনাল প্রোনাউন্স অথবা ক্যাজুয়াল টোন। পার্সোনাল প্রোনাউন অথবা ইনফর্মাল যে টোন সেগুলো ইউজ করা যাবে না। কিরকম? আই, উই, ইউ, মি, আস, এগুলা স্পিকিং এ ইউজ করতে পারবেন, বাট রাইটিং এ নো, এক্সেপ্ট ফর দ্য জেনারেল ট্রেনিং লেটার্স। জেনারেল ট্রেনিং এ লেটার থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কারণ ওখানে কোশ্চেনই করে হচ্ছে আপনি কিরকম এক্সপিরিয়েন্স করছেন, আপনাকে নিয়ে কোশ্চেন করবে। জিটিতে আপনি এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট একাডেমিকে ইউজ করতে পারবেন না। আই ক্যান সি দ্যাট দ্য গ্রাফ ইজ অ্যাবাউট পপুলেশন গ্রোথ, আমি দেখতে পাচ্ছি এই গ্রাফটা হচ্ছে পপুলেশন গ্রোথ নিয়ে। নো, এটা ইনফর্মাল, ইউজ করা যাবে না। আপনাকে বলতে হবে দ্য গ্রাফ ডিপিক্টস population growth. The graph depicts, illustrates. Okay. Next, number 6, exaggerated language, মানে অতিরঞ্জিত যেটা, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। যেমন রিয়েলি, এটা হচ্ছে ইনফর্মাল। সুপার, ভেরি, এক্সট্রিমলি, এগুলো ইনফর্মাল। তাহলে কি? দ্য প্রাইসেস ইনক্রিজড রিয়েলি ফাস্ট, ইনফর্মাল, ইউজ করা যাবে না। দ্য প্রাইসেস ইনক্রিজড র্যাপিডলি, এটা আপনি বলবেন। ক্লিয়ার? ভেরি ফাস্ট, রিয়েলি ফাস্ট, এগুলো কিন্তু ইনফর্মাল। ক্লিয়ার? দ্য প্রাইসেস ইনক্রিজ র্যাপিডলি বলতে পারেন, সিগনিফিকেন্টলি বলতে পারেন। নেক্সট, আনক্লিয়ার রেফারেন্সেস, মানে আপনি দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ইউজ করেছেন, বাট এগুলো আনক্লিয়ার, আগের রেফারেন্সের সাথে মিলে না। উইদাউট ক্লিয়ার কনটেক্সট, আপনার কনটেক্সটের সাথে মিলে না। ক্লিয়ার? দিস গোজ আপ ইন দ্য চার্ট, আপনি এই দিসের জায়গায় আপনাকে ক্লিয়ার করতে হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজড ইন দ্য চার্ট। ক্লিয়ার? এই দিস দিয়ে আপনি নাম্বার অফ স্টুডেন্ট বুঝাইতে চাইছেন, কিন্তু এই দিস দেয়া প্রিভিয়াস সেন্টেন্সগুলোতে কোনো রেফারেন্স নাই, তাহলে আপনি আনক্লিয়ার এই রেফারেন্সগুলো ইউজ করতে পারবেন না। করলে ক্লিয়ারলি ইউজ করতে হবে, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো দিয়ে কি বোঝায় সেগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড টেক্সট স্পিক। টেক্সট স্পিক মানে কি? যেমন আমরা টেক্সট করি না মাঝে মাঝে, অ্যাসাপ, প্লিজ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বি, বাই দ্য ওয়ে, রাইট, ইটিসি, এগুলো কিন্তু আমরা রাইটিং টেক্সট লেখার সময় বন্ধুর সাথে যখন হোয়াটসঅ্যাপে টেক্সট করি তখন আমরা এগুলো ইউজ করি, বাট এগুলো আমরা রাইটিং টাস্ক 1 এবং 2 তে ইউজ করা যাবে না। দ্য ফিগার্স গো আপ, ফিগার বেড়েছে, ইজি, ইজি বলা যাবে না। ক্লিয়ার? ডিউরিং সামার, কি বলতে হবে? দ্য ফিগার্স ইনক্রিজ ডিউরিং দ্য সামার সিজন, দ্যাটস ইট। নেক্সট, ইনফর্মাল অ্যাডজেক্টিভস, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইনফর্মাল, সেটা কি? বিগ, স্মল, গুড, ব্যাড, এগুলো স্পোকেনের জন্য পারফেক্ট বাট ইমপারফেক্ট ফর রাইটিং। দিস ইজ আ বিগ চেঞ্জ ইন দ্য ডেটা, না বলতে পারবেন না, আপনি বলতে হবে, আমি আপনাকে লিখতে হবে কি? দিস ইজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য ডেটা। ভেরি গুড। তারপর হচ্ছে রিডান্ডেন্ট অর রিপিটেটিভ ওয়ার্ডস, আপনি রিপিট করেছেন, বারবার একই কথা বারবার ঘুরায় পেঁচায় বলতেছেন, তাহলে কি? লাইক, কাইন্ড অফ, বেসিক্যালি, অ্যাকচুয়ালি, এরকম। দ্য গ্রাফ কাইন্ড অফ শোজ, এজ এ কাইন্ড অফ, এগুলো স্পোকেন এন্ড রাইট। দ্য গ্রাফ কাইন্ড অফ শোজ দ্য ট্রেন্ড, আপনি জাস্ট বলবেন দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ট্রেন্ড। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই টিপটা একটু পড়েন, এটা আমি বলবো না, আপনারা পড়ে নেন। স্টিক টু ফর্মাল, কনসাইজ and precise language in IELTS writing task 1. Use words like illustrates, depicts, demonstrates, fluctuates, increases, decreases, repeatedly, respectively, and formal linking words like however, therefore, in contrast, similarly, to ensure a high band score. So এখানে এই ফর্মাল ব্যাপারগুলো ইউজ করবেন, আর ভোকাবুলারি রিলেটেড যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে ফেলবেন। এই দুইটা ভিডিও দেখে ফেলে টাস্ক 1 নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এরপরেও আমি আলাদা আলাদা টাস্ক 1 এর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো সামনে। সো টিল দেন, স্টে টিউনড। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।